যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের বাড়তি প্রোটোকল প্রত্যাহার করেছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো আবারও বাংলাদেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা আসছে। মানবাধিকার ইস্যু ছাড়াও গণতন্ত্র খর্ব, রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতি সহ বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের উপর চলতি মাসেই নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে। তবে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার। র্যাবের উপর এক নিষেধাজ্ঞা চলমান থাকতে নতুন নিষেধাজ্ঞা এলে মাঠের রাজনীতিতে কোণঠাসা বিএনপি সহ সমমনা দলগুলোর জন্য মেঘ না চাইতে জলের যোগান দেবে। এর ফলে সরকার বিরোধী আন্দোলনও চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার সরকারের দূরত্ব যেন কমছেই না। র্যাবের উপর নিষেধাজ্ঞা, নির্বাচন ইস্যুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের তৎপরতা, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে ফেরত না দেওয়া এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস ইস্যু সহ নানা কারণে আওয়ামী লীগ সরকার যে যুক্তরাষ্ট্রের উপর নাখোশ তা বেশ দৃশ্যমান। তবুও দুই সরকারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, নিয়মিত অংশীদারি সম্পর্ক এবং কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন। এমনকি নির্বাচন ইস্যুতেও যুক্তরাষ্ট্র এখন অনেক নমনীয় স্বরে বক্তব্য দিচ্ছে। এরই মধ্যে ফের নিষেধাজ্ঞার আভাসে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি বর্তমান সরকারকে চাপে রাখতে চাইছে? কোন স্বার্থ হাসিলে মার্কিন এই চাপ? 2021 সালের 10 ডিসেম্বর র্যাব ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার ও যুক্তরাষ্ট্রের প্রকাশ্য টানাপোড়েন শুরু হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এই বাহিনীর 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে তথ্যপাত্র দিয়ে জানানো হয়, র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ আমলে নিয়ে তাদের বিচারের আওতায় আনা হয়। এছাড়া এলিট ফোর্স র্যাবের জঙ্গি ও সন্ত্রাস দমনের পাশাপাশি দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় অবদানও যুক্তরাষ্ট্রের অজানা নয়। তবুও গত 1.5 বছরে র্যাব ও এর কর্মকর্তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়নি যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ফের নিষেধাজ্ঞার গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, নতুন এই নিষেধাজ্ঞার তথ্য জেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করছেন। সরকার প্রধানের মার্কিন সমালোচনা আরও কঠোর হয় চলতি বছর। গত 10 এপ্রিল জাতীয় সংসদে বক্তব্যে যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যে দেশটা আমাদের কথা গণতন্ত্রের সবক দেয়, তারা যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পারে, পাল্টাতে পারে। এরই মধ্যে আগামী নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি যে কোনো ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারেও এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় দেখতে চায় না এমন মন্তব্য করেন সরকার প্রধান। I don't know, maybe they don't want me to continue all the progress we are making for Bangladesh. র্যাব প্রসঙ্গে বিবিসিকে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পরামর্শে তাদেরই প্রশিক্ষণ ও সরঞ্জামে 2004 সালে প্রতিষ্ঠিত বাহিনীটি তারা যেভাবে তৈরি করেছে সেভাবেই কাজ করছে। তাহলে কেন তারা এই নিষেধাজ্ঞা দিল? এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্বের নেপথ্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের অতিমাত্রায় চীন সংবেদনশীলতা ও কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, মন্ত্রী হওয়ার আগে একে আব্দুল মোমেন একটি চীনা প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে কাজ করতেন। বিভিন্ন প্রকল্পে চীনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা রয়েছে, যা মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের টানাপোড়েনে ভস্মই ঘি ঢেলেছে। একই সাথে চলতি মাসের 14 মে মার্কিন রাষ্ট্রদূত সহ মোট 5 দেশের রাষ্ট্রদূতদের পুলিশ এসকর্ট সুবিধা সরকারি এক সিদ্ধান্তে প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা প্রত্যাহারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সেদিন বলেছিলেন, কেবল এসকর্ট প্রত্যাহারই নয়, রাষ্ট্রদূতদের গাড়িতে ফ্ল্যাগ উড়ানো বন্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে। নিরাপত্তার নামে 4 থেকে 5টি দেশের রাষ্ট্রদূত বাড়তি ঢং করছিলেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরো বলেন, আসলে নিরাপত্তা মূল কথা নয়, সামনে পেছনে পুলিশ নিয়ে একটু বাড়তি বাহবা নেয়া বা দৃষ্টি আকর্ষণের জন্য অনেক দূত এই সুবিধাটি চাইছিলেন। সরকার কৃচ্ছসাধন করছে উল্লেখ করে মন্ত্রী বলেছিলেন, রাষ্ট্রদূতদের পয়সা দিয়ে এসকর্ট সুবিধা নেওয়ার প্রস্তাব করা হয়েছে বহু আগে, কিন্তু একজন রাষ্ট্রদূত সরকারের সেই প্রস্তাবে রাজি হননি। কোনো মিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির জবাব দেওয়ারও প্রয়োজন মনে করেনি বলে অভিযোগ করেছিলেন মন্ত্রী। হঠাৎ এমন সিদ্ধান্তে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেন। পুলিশ এসকর্ট প্রত্যাহারে এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেগুনবাগিচাকে সেই ক্ষোভ এবং হতাশার বিষয়টি দূতাবাসের মাধ্যমে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেলও প্রায় অভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ভিয়েনা
কনভেনশন অনুসারে যে কোনো স্বাগতিক দেশকে অবশ্যই সব কূটনৈতিক মিশন প্রাঙ্গণ ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তার বাধ্যবাধকতা বজায় রাখতে হবে এবং কর্মীদের উপর যে কোনো আক্রমণ প্রতিরোধে উপযুক্ত সব পদক্ষেপ নিতে হবে। Security details concerning the U.S. Embassy or its personnel, but I will note that per the Vienna Convention, ফের নিষেধাজ্ঞার আশঙ্কাকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে শুধু রাজনীতিকই নয়, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এমনকি কৌশলগতভাবেও জড়িত। তাই বৈশ্বিক প্রত্যাশা বিবেচনায় রেখে কাজ করলে নিষেধাজ্ঞার মতো চ্যালেঞ্জগুলো এড়ানো সম্ভব হবে। বিশ্লেষকরা মনে করেন, সরকারকে চাপে রাখতে নিষেধাজ্ঞার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। এ চাপ অবশ্যই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে নয়। বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন তাদের ফোকাস নয়। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চিরপ্রতিদ্বন্দ্বী চীন বিরোধী শক্তিশালী বলয় তৈরি করতে চায়, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ শক্তি। আর বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্র নীতি স্বতন্ত্র ও নিরপেক্ষভাবে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি ঘোষিত বহুল আলোচিত ভারত মহাসাগরীয় রূপরেখায়ও ইন্দো প্যাসিফিক আউটলুক শেখ হাসিনার সরকার স্বতন্ত্র ও নিরপেক্ষ ভাবনার কথা তুলে ধরেছে। স্বভাবতই যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের চেয়ে এই ভাবনা ভিন্ন, যা বাইডেন প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে। গত ১.৫ দশকে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব, চীনের সঙ্গে অর্থনৈতিক দৃঢ় সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ভারসাম্যের কূটনীতি বজায় রেখেছে শেখ হাসিনার সরকার। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান, ভূরাজনীতি, ভূঅর্থনীতি ও কৌশলগত নানা কারণ ছাড়াও দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বাংলাদেশকে নিজেদের বলয়ে রাখতে মরিয়া বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে চীন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রপ্তানি করে। দুই শক্তিধরের সঙ্গে সম্পর্কের রসায়নও ভিন্ন। তবুও যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশের সরকারের প্রভাব বলয়ে এবং নীতি নির্ধারক মহলে চীনের প্রভাব একচেটিয়া হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত অ্যাকুজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট আকসা ও জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া সই করতে চায়। এই দুটি চুক্তির অধীনে মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি, সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় করতে চায়। অন্যদিকে বাংলাদেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদার যুক্তরাষ্ট্র। মার্কিন বহুজাতিক জ্বালানি কর্পোরেশন শেভরন স্থানীয় গ্যাসের সিংহভাগ উৎপাদন করে। টেক্সাস ভিত্তিক প্রাকৃতিক গ্যাস বিতরণ কোম্পানি এক্সেলারেট এনার্জি মহেশখালীতে দুটি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ফ্যাসিলিটির মাধ্যমে বাংলাদেশে এলএনজি রিগ্যাসিফিকেশন সেবা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপকূলে অর্থাৎ বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে মার্কিন তেল উৎপাদন প্রতিষ্ঠান এক্সনো মোবিল সহ বেশ কিছু কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের সমুদ্র সীমার সব উন্মুক্ত গভীর পানির অফশোর ব্লক ও কিছু অনশোর ব্লকে গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রস্তাব বাংলাদেশ জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিবেচনায় সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছে। নতুন করে মার্কিন নিষেধাজ্ঞাকে বড় চ্যালেঞ্জ মনে করছে না সরকার সহ সংশ্লিষ্টরা, বরং গত ১.৫ বছরে বেশ দৃঢ়ভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নিষেধাজ্ঞার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে সরকার। চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের দুই পরাশক্তি ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। ওই সময় বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে সহযোগিতা করে ভারত ও রাশিয়া। সেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১৯৭২ সালে স্বীকৃতি দিলেও চীন দেয় ১৯৭৫ সালে। গত ৫২ বছরেও বহুমাত্রিক সম্পর্কে উন্নীত হলেও ওয়াশিংটন ঢাকার বিশ্বস্ত বন্ধু হয়ে উঠতে পারেনি। অথচ এর চেয়েও কম সময় চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হয়ে গেছে। এটিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করেন বিশ্লেষকরা। তারা মনে করেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, 1/11 সহ নানা সময়ে বিভিন্ন অপতৎপরতায় জড়িত ছিল ওয়াশিংটন। এমনকি বারবার অনুরোধ সত্ত্বেও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকেও ফেরত দেয়নি যুক্তরাষ্ট্র। বরং প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে তারা সরকারকে চাপে রেখে বিশেষ স্বার্থ বাগিয়ে নিতে চায়। ২০০১ সালের সংসদ নির্বাচন প্রসঙ্গে পরবর্তী বিভিন্ন সময়ে শেখ হাসিনা প্রকাশ্যেই বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে দেশের তেল গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় ওই নির্বাচনে তার দলকে হারিয়ে দেওয়া হয়েছিল। এবারও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার চাপে রেখে শেখ হাসিনা সরকারকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। কিন্তু এবারের শেখ হাসিনা আরও শক্তিশালী এবং আরও দূরদর্শিতার সঙ্গে দেশি বিদেশি চাপ মোকাবিলায় নিজেই মাঠে রয়েছেন। এছাড়া পরীক্ষিত বন্ধু ভারত ও জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি নিবিড় হয়েছে। যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সরকারের সম্পর্ক ঐতিহাসিক, আর প্রধানমন্ত্রীর সাম্প্রতিক টুক
টোকিও সফরে দুই দেশ অংশীদারি সম্পর্কে পা রেখেছে। বাংলাদেশ চীনের বিনিয়োগে ভারসাম্য আনতে জাপানি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছে। জাপানের দ্য বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বিগবি প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশ অনন্য উচ্চতায় যাবে। বাংলাদেশের ইন্দো প্যাসিফিক ভাবনাকেও স্বাগত জানিয়েছে জাপান। এসব কিছুই মার্কিন বলয়ে কুক্ষিগত না থেকে স্বতন্ত্রভাবে এগিয়ে চলার দৃঢ় মনোভাব। অন্যদিকে বিশ্বজুড়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি প্রশংসিত হচ্ছে। দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন না করা বিশ্বব্যাংক ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছে। আন্তর্জাতিক ব্যাংকটির নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। IMF এর নীতি নির্ধারণী পর্যায়েও ভারতীয় বংশোদ্ভূতদের প্রভাব রয়েছে। স্বভাবতই বলিষ্ঠ নেতা হিসেবে শেখ হাসিনার প্রতি তাদের প্রচ্ছন্ন সমর্থন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসতে পারেন এমন আভাসও পাওয়া যাচ্ছে। প্রতিবেদন তৈরিতে পুরো তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দৈনিক কালবেলার প্রকাশিত প্রতিবেদন থেকে।